নমস্কার। আজকের লাইভে আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই শিরোনামটি দেখে নিয়েছেন যারা এখন অনলাইনে আছেন। কি শিরোনাম আজকের লাইভের? প্রাথমিক মামলা, প্রশিক্ষিতে ও শনি। আপনারা জানেন 2014 টেট এবং 2017-তে নিয়োগ প্রক্রিয়া শুরু। এই যে প্যানেল, মানে প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ, তার মধ্যে দুটি সেকশন আছে মোটামুটি। আপনারা জানেন ট্রেন্ড এবং নন ট্রেন্ড, প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত। এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটি যখন শুরু হয়েছিল তখনই আমি বলেছিলাম যে নজর রাখুন, সজাগ থাকুন। প্রশিক্ষিত যারা তারা বেশ আনন্দেই ছিলেন যে না, আমরা তো বেঁচে গেলাম, আমরা তো ট্রেন্ড, আমাদের উপরে তো আর কিছু ঝামেলা নেই। যা গণ্ডগোল হচ্ছে, যার সমস্যা সব তো 32,000-এর অপ্রশিক্ষিত, নন ট্রেন্ড, আমাদের ওপরে কিছু হবে না বলে তারা নিশ্চিন্তে, মানে বুদ্ধিমানরা অবশ্যই নিশ্চিন্তে ছিলেন না, কিন্তু বেশিরভাগই যারা মগজ খেলার না, যারা এই নতুন বিশ্ব ব্যবস্থার খেলাটি ধরতে পারেননি, রিসেটের খেলাটি ধরতে পারেননি, এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার ছকটি এখনো বুঝতে পারেননি, তারা ভেবেছিলেন এই তো দিব্যি আমরা বেঁচে গেলাম। আসুন আমরা একটু সংক্ষেপে দেখে নিই 2023-এর 12ই মে কি ঘটেছিল। ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি সেই সময় ভগবান বলে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি এখন অসুস্থ, ভালো থাকুন। তিনি এখন অসুস্থ, কিন্তু সেই সময় তিনি ঢাকি সহ বিসর্জনের গল্প যে একটা আপ্তবাক্য উচ্চারণ করেছিলেন, যা এখনো কিন্তু শিক্ষাক্ষেত্রে, সরকারি শিক্ষাক্ষেত্রে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার খেল দেখাচ্ছে। সে সময় তিনি কি করেছিলেন? দুর্নীতির অভিযোগে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের প্যানেলটি বাতিল করেছিলেন। পুরো প্যানেল কিন্তু করেননি। প্রথমে পুরো প্যানেলের গল্প শুরু হয়েছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর চাপান উত্তর, কেস ইত্যাদি ইত্যাদি, প্রতিবাদ, মূলত প্রশিক্ষিতদের প্রতিবাদ, সবারই প্রতিবাদ কম বেশি, যাই হোক, মানে পথে নেমে অ্যাগ্রেসিভ প্রতিবাদ তো শিক্ষকেরা করেন না, তারা শিক্ষিত, তারা অনলাইনে বা বিভিন্ন রকম ধর্ণা দিয়ে প্রতিবাদ করেছিলেন, বা বিভিন্ন শিক্ষক গ্রুপের মধ্যে যারা রয়েছেন। তো সেই দিকে নজর রেখে, বা ওটা প্রতিবাদে কিছু হয়নি, আসলে ওটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা ছিল। তখন কি বলা হলো শেষ পর্যন্ত? 12ই মে 2023-এ ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি সিঙ্গেল বেঞ্চের এই 32,000 অপ্রশিক্ষিত শিক্ষককে দুর্নীতি বা অনিয়ম বিভিন্ন রকম কারণ, কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ তো ছিল না, এখনো নেই, মার্জনা করবেন, তিনি প্যানেল বাতিল করলেন। সেই মামলাটি সুপ্রিম কোর্টে গেল এবং তারপরে আবার ডিভিশন বেঞ্চে এখন আপনারা জানেন শুনানি চলছে। তপব্রত চক্রবর্তী, ঋতব্রত কুমার মিত্র, এরকম দুজন ডিভিশন বেঞ্চে সেখানে শুনানি চলছে। পরবর্তী হিয়ারিং 1 জুলাই আছে। তো সেখানে দেখুন যে খেলাটা হচ্ছে, সেটার উপরে সংক্ষেপে আলোচনা করে আমি এই যে সাম্প্রতিক আরো একটি খবর, জাস্ট 14-15 ঘন্টা আগেকার খবর, মানে বেশিক্ষণ হয়নি, সৌগত ভট্টাচার্য মহাশয় বিচারক, তিনি কি রায় দিয়েছেন এই প্রশিক্ষিত শিক্ষকের প্যানেল নিয়ে, সেটাতে আমি আসছি।
যা এই ব্যাপারটা এখনো অনেকে জানেন না, কি ঘটেছে ভেতরে ভেতরে কি ঘটছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং ফেসবুক লাইভেও আমি আজকে লিঙ্ক দিয়ে দেব, ইউটিউবেও এই ভিডিওটি থাকবে, সেখানেও লিঙ্ক দিয়ে দেব। তো এই যে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক, তাদের যে শুনানি চলছে, সোমবার শুনানি ছিল আপনারা জানেন, সেখানে কি বলা হলো? সেখানে কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তিনি যা বলেছেন এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও তাই মোটামুটি একই কথা বলেছেন। আসুন আমরা দেখে নিই এবং এই বলার মধ্যে কি কৌশলে আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি 2016 যে এসএসসির যে প্যানেল নিয়োগ, সেখানে তো আপনারা জানেন সেখানে নিয়ে কি কাণ্ডকীর্তি হয়েছে চলছে, সে নিয়ে আমার বেশ কিছু ভিডিও বা লাইভ আছে। তো এই যে শুনানি চলছে সেখানে অ্যাডভোকেট জেনারেল কি বলেছেন, 4টে গুরুত্বপূর্ণ যুক্তির মধ্যে 2টো যুক্তি যেটা খুব রেলিভেন্ট সেটা আমি আলোচনা করছি আগে। তিনি বলছেন যে প্রিয়াঙ্কা নস্কর, মানে যিনি এই মামলা করেছিলেন, মানে বুঝতেই পারছেন যারা মামলাকারী সবাই প্রার্থী, সেটা 2016 ক্ষেত্রেও এসএসসির ক্ষেত্রে এসএলএসটির ক্ষেত্রেও যা মামলাকারী অবশ্যই প্রার্থী, চাকুরি প্রার্থী, বঞ্চিত চাকুরি প্রার্থী, বেকার যুবক যুবতী, তাদেরকেই কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি বহু আগেই বলেছিলাম, মামলার হামলা, মামলা হামলা। হামলা কারা? ওই যে ভেতর থেকে যারা কলকাঠি নাচেন, এসএসসি দপ্তরে বসে আছেন, বড় বড় পদে বসে আছেন, বিচার বিভাগে বসে আছেন, তারা হলেন আমলা। আর মামলা ওই যে প্রার্থীদের দিয়ে করানো হচ্ছে, তাদেরকে প্রমোট করা হচ্ছে। নইলে আপনি যান না, একটা মামলা করুন না, আপনার হিয়ারিং ডেট পেতে কতদিন লাগে, আর এগুলো ফটাফট হিয়ারিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, মামলা হামলা কাদের ওপরে? প্যানেলের ওপরে হামলা, শিক্ষকের ওপরে হামলা, জীবিকার ওপরে হামলা। শুধু শিক্ষক নন, হকার থেকে শুরু করে যাদের ওদের আর প্রয়োজন মনে হবে না, ইউজলেস লিটার্স বলে মনে হবে, সবার ওপরেই বিভিন্ন কায়দায় হামলা নামিয়ে আনা হচ্ছে। তো এখানে টার্গেট সরকারি শিক্ষকেরা, যেহেতু এই শিক্ষা ব্যবস্থার প্রয়োজন ফুরিয়ে গেছে, এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, বেসরকারিকরণ হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে, ঝাঁ ঝকঝকে মডেল তৈরি হচ্ছে, বেসরকারি মালিকের পয়সা কামানোর সুযোগ তৈরি হয়েছে এবং টোটাল কন্ট্রোলের সুযোগ তৈরি হয়েছে। তাই এই শিক্ষা ব্যবস্থার আর দরকার নেই, তাকে ভাঙতে হবে। আর এই ভাঙার জন্যই হামলা, শিক্ষকের ওপরে হামলা। আসুন দেখে নিই সেখানে কি বলা হচ্ছে, যে শুনানি চলছে, সেখানে শেষ শুনানিতে কি বলা হলো। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয়, বুঝতেই পাচ্ছেন, তিনি আপাতভাবে শিক্ষকদের মানে পর্ষদের পক্ষে, রাজ্যের পক্ষে, শিক্ষকদের পক্ষে দারুণ পক্ষ বিপক্ষ তৈরি হয়ে আছে, কিন্তু কাজ করছে একটাই লক্ষ্যে। বারবার আমি কিন্তু বলে এসেছি। তিনি যে 4টি গুরুত্বপূর্ণ যুক্তি দিয়েছেন, তার মধ্যে প্রথম যুক্তি কি, প্রিয়াঙ্কা নস্কর যে প্রার্থী, যিনি মামলা করেছেন এবং পার্টির সঙ্গে আরও রয়েছেন, তো তাদের নাকি উদ্দেশ্য মানে চাকরি পাওয়ার জন্য তারা মামলা করেছেন, চাকরি পাওয়ার জন্য মামলা করেছেন। তাই এই যে রায় যেটা অভিজিৎ গাঙ্গুলি মহাশয় দিয়েছেন, পুরো প্যানেল মানে 32,000-এর প্যানেল বাতিল, 32,000 বাতিল, সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। কেন নয়? ওই যে উনি তো, প্রিয়াঙ্কা নস্কর নাম উল্লেখ করা রয়েছে, খবরও দেখে নেবেন, উনি তো চাকরির জন্য পাওয়ার জন্য আবেদন করেছেন। উনি কি চেয়েছেন যে তার এই মামলার ভিত্তিতে 32,000-এর চাকরি চলে যাবে, ছাঁটাই হবে, এমনকি তিনি চেয়েছেন বা তারা চেয়েছেন, প্রার্থীরা চেয়েছেন? না, চাননি। একদম ঠিকঠাক যুক্তি। কিন্তু সাবধান, যারা এখন আনন্দে আছেন, ভাবছেন ওই যে মানে ডিভাইড অ্যান্ড রুলের খেলা, কিন্তু আপাতভাবে 32,000-কে স্বস্তিতে রাখা হচ্ছে, মনে হচ্ছে তারা দারুণ, এখন যে সওয়ালগুলো হচ্ছে দারুণ, দেখবেন ভালো। যারা সওয়ালগুলো শুনছেন
সরকার পক্ষের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল পড়ছেন, বিশদ দত্তের সওয়াল শুনছেন, বিচারকও মাঝে মাঝে ভালো ভালো কথা বলছেন। তাই তো তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। সতর্ক থাকুন, কারণ এই যে যুক্তি কিশোর দত্ত মহাশয় দিয়েছেন, সেটা তো 2016 যে বাতিল প্যানেল যেটা করা হলো এসএসসির ক্ষেত্রে, বিভিন্ন রকম ভাগ করে অশিক্ষক কর্মচারী, টেন্টেড, নন টেন্টেড বিভিন্ন ভাগ করে যেটা করা হলো, সেই ক্ষেত্রে যারা মামলা করেছিলেন তারাও তো চাকুরি পাবেন, তাদের বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ইনক্লুড করা হয়নি, তাদের নিয়োগ করা হয়নি, তারা বঞ্চিত। এই কারণেই তারা আবেদন করেছিলেন। তারা কি চেয়েছিলেন? তারা নিজেরাও বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে। রাজীব দুঙ্গা থেকে শুরু করে আরও যারা রয়েছেন, একজন নারী রয়েছেন, ইসলাম ধর্মাবলম্বী নারী, নাম এখন মনে পড়ছে না, কি খাতুন, তো তারা কি চেয়েছিলেন পুরো প্যানেল বাতিল হোক? চাননি। তারাও চাকরির পাবেন এই আশাতে মামলা করেছিলেন, রুটি রুজির জন্য মামলা করেছিলেন, রাদা তাদের করানো হয়েছিল। তারা কল্পনা করেছিলেন তাদের চাকরি তো হলোই না, উল্টে তাদেরকে ব্যবহার করে, ইউজ করে, বোড়ে হিসেবে ব্যবহার করে, মোহরা হিসেবে ব্যবহার করে পুরো প্যানেলকেই বিসর্জন দেওয়া হলো। তারা কল্পনা করেননি। আমার দৃঢ় বিশ্বাস তারা যদি এটা জানতেন তাদেরকে ব্যবহার করা হবে, ইউজ করা হবে, তাদের চাকরি তো হবেই না, উল্টে হাজার হাজার শিক্ষকের চাকরি, জীবিকা জলাঞ্জলি হবে, তারা এই মামলা করতেন না। কিন্তু তাদেরকে তো সেই প্রশ্ন তেমন বলা হবে না, বলা হবে প্রতিশ্রুতি, তোমাদের চাকরি হবে, এসো, আমরা আছি, আমরা মহান উকিল আছি, লাল দালাল সব রকমের উকিল আছে, আমরা লড়বো, তোমাদের চাকরি হতেই হবে, তোমরা তো যোগ্য, তোমরা বঞ্চিত কেন হবে? একদম এটাই খেলা। এখানেও দেখুন তাই বলা হচ্ছে। প্রিয়াঙ্কা নস্কর যিনি মামলাকারী, তিনি কি 32,000 শিক্ষকের চাকরি চলে যাবে এই উদ্দেশ্যে তিনি মামলা করেছেন, বা তিনি মামলাকারী হয়েছেন বা পক্ষ হয়েছেন? না, তাকেও বলা হয়েছে যে চাকরি পাবেন তিনি, এখানে তাই বলছেন কিশোর দত্ত। তাহলে তা সত্ত্বেও প্যানেল বাতিল, তাহলে সামঞ্জস্যপূর্ণ হলো না। এবার প্রশ্ন করুন 2016 ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে, সেখানেও তো একই ব্যাপারটা প্রযোজ্য। সেখানেও যারা মামলা করেছিলেন তারা তো চাকরির আশাতেই করেছিলেন। তারা কি প্যানেল বাতিলের লক্ষ্য নিয়ে মামলা করেছিলেন? অন্যের ভাত মারার উদ্দেশ্য নিয়ে করেছিলেন? তাদেরকে তো ব্যবহার করা হলো। তাহলে এখানে কি ব্যবহার করা হবে না বলা যায়? অবশ্যই হবে। এগুলো হচ্ছে আইওয়াশ, দেখানো হচ্ছে যে সরকার কত দরদি। সরকার চাইছে, অ্যাডভোকেট জেনারেল চাইছে থাকুক, সবাই থাকুক। আহারে, পরবর্তী যুক্তিতে বলা হচ্ছে দুর্নীতির প্রমাণ হয়নি, নিহাত সন্দেহের বশে এত হাজার হাজার শিক্ষকের জীবিকা ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা যায় না, উচিত নয়। দুর্নীতির অভিযোগ আছে কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি, নিহাত সন্দেহের বশে এটা করা যায় না। একদম তাই। 2016তেও তো দুর্নীতির অভিযোগ এসএসসিতে। প্রমাণ হয়েছে কিছু? কিচ্ছু প্রমাণ হয়নি। কারো বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি, প্রমাণ নেই, শুধু জল্পনা, সন্দেহ, দুর্নীতি। প্রমাণ তো করতে হবে, দুর্নীতি হতেই পারে। দুর্নীতি কোথায় হয় না বলুন দেখি? কোন দপ্তরে হয় না? মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি নেই? অন্যান্য দপ্তরে দুর্নীতি হয় না? পুলিশ নিয়োগে দুর্নীতি হয় না? সেখানে ঘুষ চলে না? কিন্তু প্রমাণ করতে হবে। ইউ হ্যাভ টু prove that, you have to provide evidence। সেটা নেই, তাই টার্মিনেশন লেটারও নেই। শিক্ষক অশিক্ষক কেউই টার্মিনেশন লেটার পায়নি। তাহলে
ওখানেও প্রমাণ নেই, তা সত্ত্বেও গেল। এখানেও তো বলছে প্রমাণ নেই, অভিযোগ শুধু সন্দেহের বশে করা যায় না। তাহলে দুটো কি 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 বুঝলেন? আবার মিস্টার বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিক একই কথাই তিনি মোরালেস বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন কোনো ফৌজদারি মামলাও নেই শিক্ষকদের বিরুদ্ধে। অবশ্যই দেখবেন ফৌজদারি মামলা হলে, আইপিসির গল্প থাকলে সেখানে কিন্তু একজন শিক্ষকের চাকরি চলে যেতে পারে, অবশ্যই। কিন্তু সেরকমও নেই, তাহলে কেন যাবে? একই যুক্তি তো একই রকম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি 2016 প্যানেলের ক্ষেত্রে। এসএসসি, সেখানেও তো কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, তাহলে সেখানেও তো গেল। তাহলে যে যুক্তিগুলো এখানে আনা হচ্ছে, উপস্থাপিত করা হচ্ছে, সেই যুক্তিগুলো একই রকমভাবে কিন্তু এসএসসির ক্ষেত্রেও, এসএলএসটির ক্ষেত্রেও প্রযোজ্য। তা সত্ত্বেও সেখানে কিন্তু গেছে সংবিধান না মেনে, প্রকৃত আইন না মেনে গেছে। আদালতকে কাজে লাগিয়ে, বিরোধী উকিল কাজে লাগিয়ে, সরকারকে কাজে লাগিয়ে সব একজোটে কাজ করে গেছে। এখানেও কি সেই একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে না? হ্যাঁ, খেয়াল করবেন, যুক্তিগুলো দেখবেন, একই যুক্তি ওখানেও প্রযোজ্য। তাই আত্মপ্রসাদের কোনো জায়গা নেই। পাশাপাশি আবার বলা হচ্ছে ইন্টারভিউয়ারদের নাকি সাক্ষ্য, জানেন তো, ইন্টারভিউ যারা নিয়েছে সবার, মানে প্রশিক্ষিত অপ্রশিক্ষিত সবারই ইন্টারভিউ যারা নিয়েছেন তাদেরও নাকি আবার সাক্ষ্য নেওয়া হয়েছে। তো সেখানেও নাকি ঠিকঠাক সাক্ষ্য নেওয়া হয়েছে কিনা সন্দেহ আছে। কি সাক্ষ্য আইনের 165 নম্বর সেটা ফলো করা হয়েছে কিনা, এরকম অনেক প্রশ্ন টেকনিক্যাল ব্যাপারটা আবার কিশোর দত্ত মহাশয় তুলেছেন। কিন্তু যেই মূল বিষয় দুটি বললাম, যার ভিত্তিতে তিনি সাপোর্ট করছেন এই প্যানেলকে, মানে এই 32,000-কে, সেই যুক্তি কিন্তু ওই এসএলএসটির ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানেও দুর্নীতি প্রমাণ হয়নি, পার্টিকুলারলি কোনো ইন্ডিভিজুয়াল ফৌজদারি কেস হয়নি। সেখানেও যারা মামলা করেছেন তারা চাকরির জন্য করেছিলেন, প্যানেল বাতিলের জন্য করেননি। তাই অসামঞ্জস্যপূর্ণ রায় এসব ধোপে টিকবে না শেষ পর্যন্ত। পরবর্তী শুনানি 1 জুলাই, নজর রাখুন। এই যে চাপান উত্তর চলছে, এইরকম একটা সময়ে প্রশিক্ষিত যারা, তারা বেশ শান্তিতে ছিলেন। তারা ভেবেছিলেন যে আমরা এই 32,000-এর মধ্যে তো আমরা নেই, আমরা ভালো আছে। বেড়াতে বেড়াতে যাচ্ছেন, গান টান গাইছেন, ভালো। এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা শিক্ষকেরা কবে বুঝবেন? সমস্যা এটাই যে শিক্ষিত আমরা যত বেশি হই, যত বেশি ডিগ্রি অর্জন করি, তত আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ে, আমরা এক হয়ে লড়াই করতে পারি না। সেই তুলনায় অশিক্ষিত, তথাকথিতভাবে দেখবেন যাদেরকে আমরা অশিক্ষিত বলি, সেই অশিক্ষিত সমাজ, তারা কম্পারেটিভলি বেশি ঐক্যবদ্ধ। একটা রিক্সাওয়ালার গায়ে আপনি হাত তুলুন, রিক্সা স্ট্যান্ডে তুলুন, যে কোনো কারণেই হলো, আপনি জাস্টিফাই বলে বা ওরকম আমি যুক্তিতে যাচ্ছি না, আপনি উত্তেজিত হয়ে দুটো কথা বলুন বা মেজাজ দেখান বা গায়ে হাত তুলুন, দেখবেন আরও 5টা রিক্সাওয়ালা আপনার মধ্যে আসবে তো, বাস্তব অভিজ্ঞতা। তবে রিক্সাওয়ালার ছেলেপেলেরা তারা করবে কিনা জানি না, কারণ তারাও আবার শিক্ষিত হচ্ছে, তো প্রশিক্ষিত হচ্ছে, ভ্যাকসিন নিচ্ছে, দারুণ বিজ্ঞানসম্মত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে অনেক ক্ষেত্রে। কিন্তু আপনি শিক্ষকদের ক্ষেত্রে দেখুন, তারা তো শিক্ষিত মানুষ, সেক্ষেত্রে দেখবেন একটা শিক্ষক যখন অপদস্থ হন, নিজের দোষেই হোক বা বিনা কারণেই হোক হন যখন, তখন অন্য শিক্ষকেরা মজা নেন, বেশিরভাগই টিচার্স গ্রুপে দেখুন না কেন মজা নেন, বা পাশে থাকেন না। স্টাফ রুমেও আমরা দেখেছি যখন এরম ঘটে, কোনো অভিভাবক শিক্ষকদের উপরে হামলা করেন বা কিছু করেন, বা তথাকথিত অভিভাবকের ছদ্মবেশে অনেকে ঢুকে পড়েন, তখন অন্য শিক্ষকরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
নীরব দর্শকের ভূমিকা পালন করেন, ডিসপ্যাশনেট অবজারভার্স, এবং সামটাইমস দে ডু এনজয়। কারণ ওই যে হয়তো ঈর্ষা আছে কোনো কারণে, একটু বেশি ভালো পড়ান বা একটু সৎ বা একটু বেশি সফল বা বিভিন্ন কারণে একটা ঈর্ষা কাজ করে। এই শিক্ষিত শ্রেণীর মধ্যে ঈর্ষাবোধ অত্যন্ত বেশি। আমি বলছি না যে অশিক্ষিত শ্রেণী, তথাকথিতভাবে অশিক্ষিত শ্রেণীর মধ্যে ঈর্ষাবোধ বা ইগো ব্যাপারটা নেই, তা নেই, অবশ্যই আছে, কম আছে। কিন্তু এই শিক্ষিত মানুষের মধ্যে ঈর্ষাবোধ মারাত্মক রকমের বেশি, মারাত্মক রকমের বেশি। আমি শিক্ষিত অশিক্ষিত দুই সম্প্রদায়ের মানুষের মধ্যেই ঘোরাফেরা করি, খাই দাই, 5 স্টার লেভেল থেকে শুরু করে একদম গ্রাসরুট লেভেল আমি জানি, ফিল করি। তো যাই হোক, তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু ভেবেছিলেন আমরা প্রশিক্ষিত, আমরা বাদ, আমরা ভালো আছি, আমরা এর মধ্যে নেই। তারা ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা ধরতে পারেননি। এবার কি খবর এলো আসুন দেখে নেই সংক্ষেপে। এই কয়েক ঘন্টা আগেকার খবর, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। বিচারক সৌগত ভট্টাচার্য তার ইজলাসে একটি মামলার রায় দিলেন। মামলাটা কি ছিল? জনৈক প্রার্থী যিনি চাকরি পেয়েছেন, এই 2014 ডেট থেকেই প্রাইমারিতে চাকরি পেয়েছেন, কিন্তু ভুলবশত তাকে প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও তাকে অপ্রশিক্ষিত হিসেবে দেখানো হয়েছিল পর্ষদের যে মার্কস, যে বিধি, নাম্বার, মার্কশিট, সেখানে দেখানো হয়েছিল। পরবর্তীতে যদিও সেটা তিনি প্রশিক্ষিতের স্যালারি, যা লেখা আছে যে খবরে, প্রশিক্ষিতের স্যালারি বা মাইনেই তাকে দেওয়া হয়, অর্থাৎ ট্রেন্ড হিসেবে তাকে তার সুযোগ সুবিধা দেওয়া হয় কর্মক্ষেত্রে, কিন্তু ওই যে ভুলটা মূল জায়গায় পর্ষদের, সেটা সংশোধন করা হয়নি। সেখানে তিনি নাকি অপ্রশিক্ষিতই রয়ে গেছেন, নন ট্রেন্ড হিসেবেই তিনি রয়ে গেছেন, সেটা সংশোধন করা হয়নি। কেন হলো না খেলাটা বুঝুন। এবং তার ফলে কি হলো, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি তাহলে ওই যে 32,000-এর মধ্যে পড়ে যদি যান, স্বাভাবিক, অফিসিয়ালি তো সংশোধন হয়নি, ওখানে মূল জায়গায় সংশোধন হয়নি, তাই 32,000-এ যে একটা খাঁড়া ঝুলছে, আলোচনা ইতিমধ্যেই করেছি, তো তিনি যদি 32,000-এর মধ্যে পড়ে যান, তো তাই তিনি আবেদন করেন যে সেখানেও সংশোধন করে তাকে প্রশিক্ষিত হিসেবে ঠিকঠাক করে যেমন করা উচিত প্যানেলে, সেটা রিভিশন করে তাকে তার জায়গা দেওয়া হোক। ব্যাস, যুক্তি আছে, অবশ্যই যুক্তি তো আছেই, দেওয়া হোক। এই কারণে, এই উদ্দেশ্যে তিনি মামলা করেছেন। বাস, বেশ সুন্দর। তারপর কি হলো, বিচারক সৌগত ভট্টাচার্য মহাশয় বললেন, হ্যাঁ একদম, এই প্রার্থী সংশোধন করতেই হবে, অফিসিয়ালি যেখানে করার কথা, মার্কস ডিভিশন থেকে শুরু করে যেভাবে হয়। কিন্তু তিনি ওইটুকু রায় দিলেন কি না, না তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, তাহলে আমি লাইভই করতাম না, আপনাদের সামনে এত আলোচনার দরকারই ছিল না। তিনি সঙ্গে আর কি বলেছেন, শুধু উনি নন, পুরো প্যানেলটি 42,949 এরকম একটি সংখ্যা, মানে 42,000 প্লাস প্রশিক্ষিত প্যানেল বা যাই হোক এরকমই রয়েছে খবরে। পুরোটাকেই নাকি আবার নতুন করে যাচাই করে প্রকাশ করতে হবে, অর্থাৎ পুরো প্যানেলকেই যেটাকে বলা হয় রিইভ্যালুয়েশন করে আর কি, ঠিকঠাক করে দেখে নাম্বার টাম্বার সব ঠিকঠাক আছে কিনা, র্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছু দেখে নিয়ে এই 42,000 প্লাস প্যানেলটিকে আরও একবার জনসমক্ষে প্রকাশ করতে হবে 4 সপ্তাহের মধ্যে।
সময় দেওয়া হয়েছে, মানে 4 সপ্তাহ, মানে 1 মাস। কি বুঝলেন খেলাটা কি? যদি শুধু ন্যায় বিচারের উদ্দেশ্যই থাকতো, মানে আমি মানে যাই যেভাবেই বলুন না কেন, মানে একজন প্রার্থীর ন্যায় বিচারে যদি লক্ষ্য থাকতো, তাহলে ওই পার্টিকুলার প্রার্থী যিনি আবেদন করেছেন তার ব্যাপারটা আপডেট করলেই হয়ে যেত। তা এখানে বলা হলো না। পুরো প্যানেল যতজন আছেন সবাইকে দেখে পুরো প্যানেলটির 42,000 প্লাস প্রশিক্ষিত, এরকম যেটা বলা হচ্ছে, তাদেরকে আবার নতুন করে বলা হচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে এই সমস্ত সংশোধন করে, শুধু এই প্রার্থী নন সবার ক্ষেত্রে সংশোধন করে জনসমক্ষে প্যানেল প্রকাশ করতে হবে, আনতে হবে। কি কিছু বুঝলেন? প্রশ্ন করুন এবার প্রশ্ন করুন, আপনার কি মনে হয় যে সমগ্র প্যানেলটাই একই রকম থাকবে, কোনো কিচ্ছু হবে না? 4 মাস পরে যেটা আসবে, বিচারক যা বলেছেন, শুধু ওই একটি আপডেট যিনি আবেদন করেছিলেন তার আপডেটটা ঠিকঠাক রেখে বাকি সমস্ত কিছু ওই তো, হ্যাঁ ওই ভুল বলছি যাই বলছি ভাই, মূল কথাটা ধরো, ওসব হ্যাঁ ওসব তোমাদের আসল কাজটা করো। যারা ওই সব জানি না আপনি বঞ্চিত প্রার্থী কিনা, নাকি চাকরি বাকরি করেন, যদি চাকরি বাকরি করেন ঐক্যবদ্ধ লড়াই করুন, আমার ভুল ধরে লাভ নেই। আমি মূল বক্তব্য যেটা রিসেটের মাধ্যমে যেটা হচ্ছে সেটাই বলতে চাইছি। ওই সব টেকনিক্যাল ভুলটুল ধরে হালে পানি পাবেন না। বঞ্চিত হয়ে থাকলে তো হয়েই গেল, আর নেই, আর নিয়োগ টিয়োগ হবে না সরকারি স্কুলে, বহু আগেই বলেছে, হলেও পরে আবার ডামাডোল করে দেবে। আর যদি থেকে থাকেন, এসব 32,000এই হোক আর 42,000এই হোক, যেখানেই হোক থেকে থাকেন, ঐক্যবদ্ধ লড়াই করুন। আমার মতো অদমের ওইসব টুকটাক, আমি তো এই বিষয়ে মূল বিষয়টা সচেতন হয়ে ঐক্যবদ্ধ লড়াই করার জন্যই আহ্বান রাখি, তার কারণেই আমি লাইভে বারবার করে বলি। তো এইগুলো টুকটাক টেকনিক্যাল ব্যাপার, আপনারা অনেক ভালো জানেন, এত ভালো বোঝেন, এত মামলা টামলা করছেন, লড়াই টড়াই করছেন, আপনারা অনেক ভালো বুঝবেন, কিন্তু আসল ভালোটা বোঝেন না আপনারা, আর তার জন্যই এত দুর্গতি। দেখতে থাকুন, তারপরে বুঝবেন ওই টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে আপনি কতটা আপনার আপনার জ্ঞান কতটা সমৃদ্ধ হয়েছে এবং বাস্তবে সেটা কতটা কাজ দিল আপনার লড়াইয়ের ক্ষেত্রে, আপনি মিলিয়ে নেবেন। ঠিক আছে? আমরাও দেখছি, খুব ভালো করে দেখছি, নজর রাখছি। স্টে হোম স্টে সেফ করা শিক্ষকরা ব্যতিক্রম নমস্য। তারা অনেকেই প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, লড়াই করছেন আমাদের ক্ষেত্রে। পরবর্তীতেও বেশ কিছু শিক্ষক যোগ দিয়েছেন, কিন্তু এখনও যারা স্টে হোম স্টে সেফের মানসিকতায় আছেন তাদের সংখ্যা তো কম নয়। হ্যাঁ, তারা এখন টের পাচ্ছেন হাড়ে হাড়ে যে কী জিনিস হয়েছিল স্টে হোম স্টে সেফ করে। এবার পুরোটাই হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ঘরে বসে থাকুন, ভাতা টাতা চিন্তা করবেন না, আগামীতে চালু হয়ে যাবে। আপাততভাবে এগুলো চাপানো তো চলবে, ইলেকশনটা হতে দিন। ভাতা ফাতা অনেকেই পাবেন, চিন্তা করবেন না, ভাতা দিয়েই জীবনযাপন করতে হবে। কারণ নতুন বিশ্ব ব্যবস্থার ভয়ের মধ্যে ভাতাটা একটা গুরুত্বপূর্ণ দিক। ভ্যাকসিন, ভয়, ভাতা, অবশ্যই ভদ্রলোক, আমরা তো সবাই ভদ্রলোক হয়ে গেছি। তো যাই হোক, এবার যেটা দাঁড়াচ্ছে, প্যানেল প্রকাশ, ব্রেকআপ টেকআপ, মার্কস টার্কস ঠিকঠাক করে, যা অসঙ্গতি ছিল সব ঠিক করে প্যানেল মানে ওই 42,000-এর যে গল্পটা, সেটা 4 মাসের মধ্যে নাকি দিতে হবে। বেশ, তাহলে গল্পটা শুধু টেকনিক্যাল গল্প, শুধু টেকনিক্যাল নিয়ে পড়ে থাকলে হবে? গল্পটা অন্য গল্প। কি গল্প? এবার আপনারা প্রশ্ন করুন, মূল জায়গাটা ধরুন। যদি মামলাটা সরকার পক্ষ এবং সমস্ত পক্ষ
চেয়েছিল। যদি না চাইতো তাহলে ওই যে খবরে আমরা দেখতে পাচ্ছি যে তার স্কুলে তিনি যেখানে জয়েন করেছেন তিনি নাকি সেই অনুসারে বেতন টেতন পাচ্ছিলেন, পরে সেখানে সংশোধন হলো, প্রশিক্ষিত হিসেবে তিনি নাকি বিবেচিত হলেন, কিন্তু মূল জায়গায় হলেন না কেন? এটা কি ইচ্ছাকৃত নয় বলে আপনাদের মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ইচ্ছাকৃত। ওখানে হলো তো এখানে কেন সংশোধন হলো না? যদি হয়ে যেত তাহলে কি এই মামলাটার দরকার পড়তো? সেই প্রার্থীকে দিয়ে মামলা করানো যেত, বা তিনি নিজে মামলা টামলা করতেন, করে আশঙ্কা ব্যক্ত করতেন যে তিনি 32,000-এর মধ্যে ঢুকে ঢুকে যেতে পারেন, তাই এটা করা হোক। এটা করা হলো বলেই তো পুরো আবার নতুন করে নাকি 42,000 সামথিং এর গল্পটা ঢুকে গেল। অর্থাৎ তাদেরকেও নাকি আবার সবাইকেই নাকি চেক টেক করে আরও একবার নাকি জনসমক্ষে আনতে হবে। তো আপনাদের কি মনে হচ্ছে? তো জনসমক্ষে যখন আনতে হবে, এই যে 4 সপ্তাহ সময় দেওয়া হলো, তখন কি শুধু এই প্রার্থীর আপডেট সহই শুধু জনসমক্ষে আসবে? বাকি কোনো উদ্দেশ্য ওদের নেই, অভিসন্ধি নেই, বদ উদ্দেশ্য নেই? সেটা ভাবুন, আমি কিছু বলবো না, কিচ্ছু বলতে যাব না, কোনো দরকারই নেই। শুধু ভাবুন আর সেইভাবে মানসিক প্রস্তুতি নিন যে 32,000 মধ্যে আমি নেই। এইভাবে আত্মতৃপ্তির মধ্যে না থেকে, আমি আবার বলছি, এটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা। ওদিকে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে যাতে করে সবাই ভাবছে যে বাহ, আমরা তো বোধহয় বেঁচেই গেলাম। অ্যাডভোকেট জেনারেল যা বলছেন, কল্যাণবাবু যা বলছেন, আমরা তো মনে হয় বেঁচেই গেলাম। কি সুন্দর পোস্টও দেখতে পাচ্ছি, এক ধরনের শান্তি শান্তি ভাব। ঠিক সেই সময় আর তো তারা প্রশিক্ষিত, তারা তো নিশ্চিন্তেই ছিলেন, বা আমরা তো এর মধ্যে পড়িনি। কিন্তু এই যে একজনের জনৈক নামটাম আমি দেখলাম না, তো তিনি তাঁর আবেদনের ভিত্তিতে পুরো সংশোধনের গল্পটা চলে এলো যখন, তখন একটু ভয় তো হয় না? ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। দেবে চিন্তা নেই। এখন ওসব মামলা টামলা করে হচ্ছে, টাকা পয়সার এখন সমস্যা, তো টাকা পয়সার সমস্যা। তো আপনি ভাতা চাইছেন, হয়ে যাবে, ইলেকশনটা হতে দিন। ওই ভাতা না হলে অন্যরকম ভাতা, বহু ভাতা তো চালু হয়ে গেছে, সেগুলো দেখুন, অনেক রকম ভাতা আছে, সেগুলোর জন্য আপাতত চেষ্টা করতে থাকুন। হ্যাঁ, একদম, হ্যাঁ, সে আর বলতে চেষ্টা করতে থাকুন। কারণ এখন ইলেকশন, তো প্রচুর সরকারের খরচা, দিদিমণির প্রচুর খরচা। এখন ভাতা দিলে তো সমস্যা। এখন সমস্ত টাকা পয়সা, এই যে জগন্নাথ হচ্ছে, বুঝতেই পারছেন, অনেক রকমের বিভিন্ন রকমভাবে উপার্জন আনতে হবে, ফান্ডে আনতে হবে, পার্টি ফান্ডে আনতে হবে, ইলেকশনটা লড়তে হবে না? তো সেই সময় খরচ বাড়িয়ে লাভ আছে? হ্যাঁ, এখন খরচ কেউ বাড়াতে চাইছে না। যারা প্রাইভেটাইজেশনের মালিকের হাতে শিক্ষা ব্যবস্থা যাচ্ছে, তারাও চাইবেন না শিক্ষকদের এত বেশি মাইনে দিয়ে খরচ বাড়াতে। দিদিমণিও চাইবেন না। চাইবেন? হ্যাঁ, ডিএর জন্য নাকি আবার লোন দিচ্ছেন রিজার্ভ ব্যাংক থেকে, ভাবুন। আর আপনাদের যারা আশায় এসএসসি দেবেন আবার, তারা ভাবছেন যে আমাদের কত 44,000, না আবার বলছে কোথাও 35,000, বিভিন্ন রকমের নাকি পোস্টের সংখ্যা। তারা নাকি আবার স্থায়ী পদে চাকরি পেয়ে আগের মতো করে মাইনে পাবেন। মূর্খের স্বর্গ থেকে বেরিয়ে আসুন, টেকনিক্যাল গল্প থেকে বেরিয়ে টোটাল পিকচারটা ধরার চেষ্টা করুন। হ্যাঁ, একদম। ওরে বাবা, জগন্নাথ দেবের প্রসাদ মিলিয়ন বাড়িতে পৌঁছে যাচ্ছে। গভীরে যেতে হবে। তো যাই হোক, তাহলে এই পর্যন্তই। অর্থাৎ এবার পুরোটাই ঢুকে গেল। যারা ভেবেছিলেন আমরা বেঁচে যাচ্ছি, আমরা ভালো আছি, ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, এই ব্যাপারটা খুবই প্রযোজ্য। তাই আবার বলছি, ঐক্যবদ্ধ লড়াই লড়ুন। নিজেদেরকে টেকনিক্যাল গল্প দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করবেন না, সব হরে ধরে এক করে দেবে।
টেকনিক্যাল গল্প বহু আছে, আর যদি টেকনিক্যাল গল্প করতে হয় তাহলে রাইট টু লাইফ আর রাইট টু লাইভলিহুডের যে টেকনিক্যালিটি আছে সংবিধানে, তাকে ভিত্তি করে এইভাবে কোনো ফৌজদারি কেস ছাড়া পুরো প্যানেলকে বাতিল করা যায় না। একদম এটা নিয়ে কোনো রকম বিতর্কের জায়গা নেই, যায় না। কোনো অপরাধ প্রমাণিত হয়নি, কোনো এভিডেন্স নেই, কিন্তু করে দেখিয়ে দিয়েছে ওরা। তাহলে সেখানে কোথায় টেকনিক্যাল ব্যাপারগুলো গেল কোথায়? সেখানে এত টেকনিক্যাল ব্যাপার বোঝেন, কোথায় গেল সেখানে? কোন টেকনিক্যালিটি দিয়ে করা হয়েছে? ব্যাপারটা রিসেটের ব্যাপার। টেকনিক্যাল ব্যাপারগুলো ওরা সামনে আনে আই ওয়াশ করবার জন্য, যেমন ভ্যাকসিন খোঁজার জন্য। ভ্যাকসিনের এফিকাসি রেট, কত ট্রায়াল হয়েছে, কত কি দারুণ কাজ দিচ্ছে, বড় বড় ডাক্তার, বড় বড় গবেষক, দালাল গবেষক তারা আমাদেরকে জানিয়েছিলেন সেই সময় সোশ্যাল মিডিয়াতে। সেগুলো টেকনিক্যাল আসপেক্ট ছিল, কিন্তু মোদ্দা আসপেক্টটা আমরা ধরে ফেলেছিলাম যে আসল উদ্দেশ্যটা কি। ইন্টেনশনটা বোঝুন। ওরা টেকনিক্যাল জার্গন ব্যবহার করে, আদালতও ব্যবহার করে, আইনও ব্যবহার করে, বিজ্ঞানও ব্যবহার করে, তথাকথিত দালাল বিজ্ঞানের আরো বেশি করে ব্যবহার করে, এবং দালাল উকিল সবাই আরো বেশি করে ব্যবহার করে। টেকনিক্যালিটি দিয়ে এমন এমন শব্দ ব্যবহার করে দিয়ে আপনাকে একেবারে কনফিউজ করে দেবে, কনফিউজ করে ডিফিউজ করে দেবে আর কি, তারপরে রিফিউজ করে দেবে। তো সেই সময় আমরা দেখেছিলাম কি টেকনিক্যাল গল্প, মানে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, কত ফুট উপরে থাকে করোনা ভাইরাস, কত ফুট পর্যন্ত নিরাপদ, হাতলে কতটা থাকে, হাতলের গল্প দেখিয়ে কোতল করে দিল। ঘরের হ্যান্ডেল ধরবেন সেটাও স্যানিটাইজ করতে হবে, বাবুন, অ্যারোসোল, ওরে বাপ রে বাপ। কত গল্প, কত টেকনিক্যাল, এটাই। কিন্তু মানুষ যেটা বললো ওই টেকনিক্যাল আসপেক্টের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে মোদ্দা যে ব্যাপারটা, উদ্দেশ্যটা আসলে সেটা ধরতেই পারল না। কি উদ্দেশ্য? অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, যেটা আমরা ধরতে পেরেছিলাম। তাই আমার বহু সহযোদ্ধা পাঠক তারা না করোনা ভ্যাকসিনটা না নিয়ে ভালো আছেন। শুধু তাই নয়, হ্যাঁ, আর একটা খবর বলি, এ নিয়ে আমি পরে ভিন্ন লাইভ করব। গোটা বিশ্বে তথা আমাদের দেশেও, বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশেও কিন্তু ভ্যাকসিন বিরোধিতা বাড়ছে, যেটাকে ভ্যাকসিন হেজিটেন্সি বলা হয়। এবং সব কিছু এই কারণে, এই যে বাড়ছে তার জন্য ওরা দায়ী করছে সোশ্যাল মিডিয়াকে। এবং সোশ্যাল মিডিয়াকে বলা হচ্ছে, অর্থাৎ জুকেরবার্গদের বলা হচ্ছে আপনারা রাশ টেনে ধরুন। এই মিসইনফরমেশনের কারণে ভারতের মতো দেশেও ভ্যাকসিন হেজিটেন্সি বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক দুটো আমি লিঙ্ক ইউটিউবে দিয়ে দেব, এখানে আমি সংক্ষেপে আলোচনা করছি সহযোদ্ধাদের জন্য। আর যারা এটাকে ধান মানতে শিবের গীত মনে করেন তারা চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান। ও পড়োয়া টড়োয়া আমি করি না, ওসব দেখেছি অনেক। স্টে হোম স্টে সেভ করা পাবলিক। সেখানে কি বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে আবার কন্ট্রোলের কথা বলা হচ্ছে। মাঝখানে যেটা ছিল মনে আছে, আমাদের প্রোফাইলগুলোকে উড়িয়ে দিত, আমার প্রথম চ্যানেল উড়িয়ে দিয়েছিল, মনে আছে? আপাতত সেটা বন্ধ, সেটাকে আবার চালু করার কথা বলা হচ্ছে। তাই সতর্ক থাকুন, অফলাইনে সংযোগ বাড়ান। শুধু তাই নয়, আরো একটি খবর আমরা দেখতে পেয়েছি যে শিশু ভ্যাকসিন ভারতবর্ষ, গোটা পৃথিবীতে যারা ওই ছোটবেলায় 1 বছরের মধ্যে যে ভ্যাকসিনগুলো, ডিপথেরিয়া, পার্টুসিস যে ভ্যাকসিনগুলো, হুপিং কাপ যেগুলো, যাই হোক, এই ভ্যাকসিনগুলো যারা নেয়নি ভারতবর্ষে তাদের সংখ্যা উল্লেখযোগ্য। হ্যাঁ, সংখ্যা উল্লেখ করে দিয়েছে। 1 কোটি কত শিশু নাকি নেয়নি। ভাবুন, সংখ্যাটা অত্যন্ত কম। তার মানে কি বেশিরভাগ শিশু নিচ্ছে এখনো। আমাদের লড়াই এখনো অনেক দূর যেতে হবে। 1 কোটি সামথিং শিশু নেয়নি 1 বছরের মধ্যে। এই 3টে যেগুলো নেওয়া হয়, তার মানে এই নয় যে কোনো ভ্যাকসিন নেয়নি, তা নয়, কিন্তু পার্টিকুলার উল্লেখ করা আছে এই কটা নেয়নি। তাতেই ওদের চিন্তা। ওটা ল্যান্ডসেটে প্রকাশিত হয়েছে, আর্টিকেলটি ল্যান্ডসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে, লিঙ্ক দিয়ে দেবো। তো সেই 1 কোটি সামথিং এর মধ্যে 12 লক্ষ বা 13 লক্ষ ভারতে। এটা ওদের খুব চিন্তার কারণ যে শিশু ভ্যাকসিনের প্রতিও অনীহা বাড়ছে।
কেন? এতেই চিন্তার কারণ। মাত্র 12 লক্ষ সামথিং, তাও পার্টিকুলার 3টি ডোজ, 3-4টি এরকম ডোজ, অর্থাৎ অন্য ডোজ তারা নিয়েছে। জন্মের সঙ্গে সঙ্গে তো দিয়ে দিচ্ছে। ধাইমার হাতে কজন জন্মায় এখন? আপনি নার্সিংহোমে জন্মান, স্বাস্থ্যকেন্দ্রে জন্মান, শিশু জন্মাক, যেখানেই জন্মান, জন্মের সঙ্গে সঙ্গে গুঁজে দেবে। তাই 0 ডোজের গল্প এখন আর নেই। 1980 সালে ছিল আমাদের দেশ, ইন্দোনেশিয়া থেকে শুরু করে 5টি দেশে পৃথিবীতে যত আনভ্যাকসিনেটেড শিশু ছিল তার মধ্যে 50% আনভ্যাকসিনেটেড শিশু তার মধ্যে ইন্দোনেশিয়া ছিল, চীন ছিল, ভারত ছিল, এই বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল। অর্থাৎ এই 5টি দেশে পৃথিবীর সবচেয়ে বেশি আনভ্যাকসিনেটেড শিশু ছিল 1980-81 এরকম সময়। হ্যাঁ, এটা তথ্য। কিন্তু সেটা কমতে 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 এখন নেই। এখন 0 ডোজের শিশু পাবেনই না, এমন অবস্থা দাঁড়িয়েছে। আমাদের মতো অসভ্য অভদ্র লোক যখন বিজ্ঞান চর্চা করে, রিসার্চ করে এবং তথ্যগুলো দেয়, তখন সেটা মিস ইনফরমেশন হয়ে যায়। তো যাই হোক, এটাও আবার আত্মপ্রসাদের ব্যাপার, আনন্দের ব্যাপার যে আমাদের মতো লোকজনের রিসার্চ, তথ্য বিশ্লেষণ শুনে বেশ কিছু বাবা মা তাদের সন্তানকে একটি ভ্যাকসিন না দেওয়ার সিদ্ধান্ত নেন। এবং এই কারণে এই যে খবরটি বেরিয়েছে, ভারতবর্ষে এত 12 লক্ষ 13 লক্ষ শিশু এই ডোজগুলো নেয়নি, খুব উদ্বেগের কারণ। ভাবুন কত ভাবে ওরা আমাদেরকে নিয়ে। তো তার জন্য ওরা কাকে দায়ী করছে? আমাদেরকেই দায়ী করছে, মানে ওই সোশ্যাল মিডিয়া। আমরা তো সোশ্যাল মিডিয়াতেই বেশি অ্যাক্টিভ, স্বাভাবিক, ওখানেই তো আমরা আমাদের কাজ করি, আমার সহযোদ্ধারা করেন। তো সোশ্যাল মিডিয়াকে ওরা দায়ী করছে। শুধু তাই নয়, আরও একটি খবর এসেছে, সেটা পুরনো খবর, কিন্তু এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, তাই দেব, লিঙ্ক দিয়ে দেব। আমাদের দেশে যারা MBBS পড়ছে, ডাক্তারি পড়ছে, মানে ছাত্রছাত্রী, পড়ুয়া, তাদের প্রায় 11% তারা ভ্যাকসিন হেজিটেন্সিতে ভুগছেন, মানে তারা ভ্যাকসিন নিতে চান না এবং ভ্যাকসিনের পক্ষে বলেন না, নিজেরাও নিচ্ছেন না, প্রায় 11%। এবং সেইখানে যেটা সার্ভে 2021-22 সালের সার্ভে, তো সেখানে কি বলা হচ্ছে, এই যে 11% মানে 10.2, মানে ওরকমই যে যারা যারা পড়াশোনা করছে, MBBS পড়ছেন, তাদের এই ভ্যাকসিনের প্রতি অনীহা আসার কারণ হলো সোশ্যাল মিডিয়া। কারণ তারা যাদের কাছে পড়ছেন, মানে যারা MBBS পড়াচ্ছেন, সেসব তাবড় চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, তারা তো আর ভ্যাকসিনের বিরুদ্ধে বলবেন না রে ভাই, স্বাভাবিক। বলবেন কেন? এটা তাদের সিলেবাস। তো সেইখানে তাদের কোনো প্রশ্ন নেই, তাহলে তারা কেন এটা করছে? আবার দোষ সোশ্যাল মিডিয়া। কারণ ওখান থেকে সে মানে এই চিকিৎসকেরা, মানে বার্ডিং ফিজিশিয়ানস যারা, তারা তথ্য সংগ্রহ করছে, মানে নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন, তারা তাদের মধ্যে ভ্যাকসিন রেজিস্ট্যান্সি ডেভেলপ করছে, এটাই তারা বলেছেন। তাহলে এবার ভাবুন, মনে পড়ে গেল গত বইমেলা এবং তার আগের বইমেলাতেও একাধিক MBBS পাঠরত পড়ুয়া আমার সঙ্গে দেখা করেন, কথা হয়, বইপত্র সংগ্রহ করেন। শুধু তাই নয়, চিকিৎসক MBBS অর্থাৎ এক কথায় অ্যালোপ্যাথির চিকিৎসক, তারাও অনেকেই আমার বইপত্র সংগ্রহ করেন, দেখা করেন, যোগাযোগ আছে, বইমেলায় আসেন। এটাই বাস্তব। তাহলে এবার বলুন, আমরা যে মিস ইনফরমেশনগুলো দিচ্ছি, যে বিশ্লেষণ রাখছি, যুক্তি দিচ্ছি, তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আছে, একটা এক্স ফ্যাক্টর আছে, যেটা তাদেরকে অ্যাট্রাক্ট করছে। কারণ তারা বুদ্ধিমান মানুষ, তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করা পড়ুয়া, মেধাবী এবং চিকিৎসক। তো তাদের একাংশ এখন বর্তমানে সংখ্যাটা বাড়ছে। তো এই কেন? তার মানে এটা বুঝতে হবে না যে তাদের যে ব্রেন ওয়াশের ফর্মুলা ভ্যাকসিন সংক্রান্ত, বা তাদের বিজ্ঞানকে নিয়ে যেভাবে তারা মিডিয়াকে হাইজ্যাক করে কাজকর্ম করে চলেছেন, অভিসন্ধি চরিতার্থ করছেন, তো তার এই এত শক্তি, তাদের এত শক্তি, গোটা বিশ্বজুড়ে সমস্ত জার্নাল থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সব কিছুকে তারা কবজা করে নিয়েছেন, ফান্ডিং করছেন। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাও বাদ যায় না।
তা সেই সব এত এত যুক্তি, মিলিয়ন ডলার ফান্ডিং সত্ত্বেও তাহলে এই সব মানুষগুলো আমাদের মতো অপদার্থ, অচিকিৎসক, অযোগ্য মানুষের যুক্তিগুলোকে, তথ্যগুলোকে, গবেষণাকে কেন গুরুত্ব দিচ্ছেন? দেয়ার ইজ সামথিং, তাই না? অর্থাৎ ওই যে বলা হয় না, আপনারা তো জানেন, আপনারা কিছু মানুষকে সারা জীবনের জন্য বোকা বানাতে পারেন। এটা কার ডায়লগ, কার সংলাপ যদি অনুগ্রহ করে কমেন্ট করে জানান, সেটা ইউটিউবেরই হোক বা সোশ্যাল মিডিয়াতেই হোক, আমি বাংলাটা বলছি, বা ফেসবুকেই হোক, জানাবেন। আমি ইংরেজিটা বলছি না, আমি বাংলাটা বলছি। কিছু মানুষকে সারা জীবনের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে অল্প দিনের জন্য বোকা বানানো যায়, বা কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু আপনি সব মানুষকে সারা জীবনের জন্য বোকা বানাতে পারেন না। কার সংলাপ? আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, ভালো থাকবেন।